একটু তাহলে আমরা করোনা ম্যানেজ করে আসি। করোনা ভাই বলেন। জি ভাই, আপনারা আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের সবার উপরে শান্তি বর্ষিত হোক। আচ্ছা হইলো। ভাই কথা হচ্ছে, আমি ভাই স্টেট কার্ড কথা বলতে ভাই পছন্দ করি, বুঝছেন। আচ্ছা এখন স্টেট কার্ড কথাই বলতেছি, আমি একজন ইসলাম ধর্মাবলম্বী আর কি, ঠিক আছে। যদিও আমি ইসলাম ধর্মাবলম্বী, কিন্তু আমি এখন নিরপেক্ষ জায়গা থেকে কথা বলতে যাচ্ছি আপনাদের কাছে আর কি। সেটা হচ্ছে, মানে আপনাদের আসলে লাভটা কি ভাই? বুঝিনি কিসের লাভ, মানে ধরো যে আমি এই এই যে মুহূর্তে ধরেন, বসে আছি, এই বসার লাভ? না না না, বসার লাভ বলতে আপনাদের এই যে আমি আপনাদের এই লাইভ মাঝে মাঝে দেখি ভাই, বুঝছেন। অফিস টফিস করি তো অতটা দেখা হয় না, তবে প্রায়ই দেখি। ধরেন সপ্তাহে 4 দিন তো অন্তত দেখি, শুক্রবার শনিবার, তারপরে সপ্তাহে আরো 2টা দিন তো অবশ্যই দেখি। তো যেটা কথা হচ্ছে ভাই, মানে ইসলাম ধর্মকে ভুল প্রমাণিত করে অথবা অন্য ধর্মকে ভুল প্রমাণিত করে আপনাদের মানে আপনাদের পয়েন্ট অফ ভিউটা কোথায় দিলে? না, মানে পয়েন্ট অফ ভিউ বলাটা ভুল আসলে, মানে আপনাদের বুঝতে পারছি, মানে আমাদের আপনি বলতে চাচ্ছেন এই ধর্মগুলোকে ভুল ভুল তো শুধু আমরা প্রমাণ করি না, যেমন আমরা তো বেশি ফোকাসটা থাকে আমাদের খারাপ কি কি নিয়ম আছে সেই নিয়মগুলোকে ফোকাস করি। মানে আপনি হয়তো বলতে চাচ্ছেন ধর্মের মধ্যে যে ভুল জিনিস আছে বা খারাপ জিনিস আছে এইটা প্রমাণ করে আমাদের লাভ কি, নাকি সেটা বলতে চাচ্ছেন? হ্যালো। হ্যাঁ বললাম। জি ভাই, আপনাদের এটা একটু ক্লিয়ার করে বললে ভাই ভালোই তো। হ্যাঁ মানে আপনি আমার কথাটা বুঝুন, মানে আপনার প্রশ্নটা কি এরকম যে এই যে ধর্মটার মধ্যে যে ভুলগুলো আছে, মানে আপনি যেটা বলছেন আমরা তো হুবহু ওইরকমই করি না। আমরা কি করি যে ভুলগুলো, ধর্মের মধ্যে থাকা ভুলগুলো বা খারাপ জিনিসগুলো প্রচার করি। তো এখন আমরা হচ্ছে এইটা করে, মানে এই যে ভুল জিনিস বা খারাপ জিনিসটা প্রচার করে বা খারাপ জিনিসটা তুলে ধরে আমাদের কি লাভ, এটাই জি আপনার জি প্রশ্ন। জি জি জি, আপনারা আসলে শুধু ভুল তুলে ধরেন তা না, মাঝে মাঝে কিছু ভালো কিছু তুলে ধরেন, এই না আর না, কি। আমি আমি তুলে ধরি না, অন্য কেউ তাহলে হয়তো ধরে। না, জি, আপনি আপনি আচ্ছা ঠিক আছে, মানে আহ, ভালো সমালোচনাও করেন, খারাপ সমালোচনা এটা একটু বেশি আর কি। মানে সেইটা আর কি, মানে আপনাদের মানে ইটা কোথায়, লাভটা কি? আপনার প্রশ্নটা আমার কাছে অনেকটা এইরকম লাগছে। দেখাচ্ছি, একটু আপনাকে একটা ছবি দেখাই। এই যে দেখুন, একজন লোক, আচ্ছা ব্যাক স্টেজে যারা অপেক্ষা করছেন একটু অপেক্ষা করুন, একটু পরে আপনাদেরকে যুক্ত করব, তখন আপনাদের সাথে কথা বলবো। যারা ব্যাক স্টেজে আছেন, একজন আছেন, তিনি ডিভাইস ইজ নট কানেক্টেড দেখাচ্ছে। কৌশলী মানব, আপনি ডিভাইস আপনি কেটে দিয়ে আরেকবার যুক্ত হওয়ার চেষ্টা করুন সেম নাম নিয়ে। কিন্তু আপনাকে ডিভাইসে পারমিশন দেখাতে হবে, অন্য ব্রাউজার দিয়ে চেষ্টা করুন, পারমিশন দিতে হবে। অডিও ভিডিও পারমিশন না দিলে আপনি যুক্ত হতে পারবেন না তো এখানে। ঠিক আছে। আচ্ছা ভাই, আপনার কথা শুনে এরকম মনে হচ্ছে যে আপনারা গুহাতে বাস করছেন, অন্ধকার যুগে বাস করছেন। বাইরে ওপাশে কিন্তু জ্ঞান বিজ্ঞানে প্রযুক্তিতে মানুষ উন্নত হয়ে গেছে, মানুষ আকাশে যাচ্ছে, মানুষ স্যাটেলাইট ব্যবহার করছে, মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, সব দিক দিয়ে উন্নত হয়েছে। আপনারা গুহায় বাস করছেন এখনো, এই যে দেখেন ড্রেস আপটা দেখেন, চামড়ার জি ইয়া ভাই, পরে। আপনার ছবি, আপনার ছবির মর্মার্থ আমি বুঝতে পারছি। না না, আপনি তো বুঝতে পেরেছেন, অনেকেই হয়তো বুঝতে পারবে না, তাদের জন্য একটু বুঝাই আর কি, একটু বুঝাই যে জি তখন আমরা যখন এই যে দেওয়ালটা ভেঙে দেখাচ্ছি যে বাস্তবতাটা কেমন বা বা আসলে কি কি জিনিস আরো আপনাদের অজানা আছে, তখন আপনারা আমাদেরকে বলছেন হালা নাস্তিক, আমগো ধর্মরে ধ্বংস করার ধান্দা। ব্যাপারটা অনেকটা সেম লাগলো না? আমার কাছে এরকম লাগলো। আমরা আসিফের কাছে শুনি, আসিফের বক্তব্যটা। আচ্ছা, আমার কথা হচ্ছে যে যেমন ধরেন যে কোনো একটা স্পেসিফিক একটা বিষয় নিয়ে আমি কথা বলি। যেমন ধরেন করোনা ভাই, আপনি আমাকে বলেন তো দেখি যে এই যে আমরা এত আলোচনা করি হ্যালো। যে আমার কথা কি শুনতে পাচ্ছেন করোনা ভাই? করোনা ভাই, আপনি কি আসিফ ভাইয়ের কথা শোনেন? জি আসিফ ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আপনি আমি তাহলে বের হয়ে আরেকবার যুক্ত হচ্ছি ভাই। আমার মনে হয় করোনা ভাইও বের হয়ে যুক্ত হলে বোধহয় বেশি ভালো হবে। আপনি আসিফ সাইদ ভাই, ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? সাইদ ভাই তো শোনেন না? হ্যালো। সাইদ ভাই আছেন? সাইদ ভাই আছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ উনি বের হয়ে গেছেন, উনি আবার ঢুকবে। সাইদ ভাই আছেন, শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা হ্যাঁ, সাইদ ভাই হয়তো। সাইদ আচ্ছা ভাই কি হ্যাঁ, আমার কথা শোনেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা। আচ্ছা আচ্ছা, আমি উত্তরটা দিতে থাকি মাতব্বর ভাই হ্যাঁ নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, বলা যায়। আচ্ছা, যেমন ধরেন এই যে আমরা যে শিশু বিবাহ নিয়ে কথা বলতেছি, আমরা এত বেশি কথা বলতেছি শিশুদের বিবাহটা বন্ধ করতে হবে। এটা কেন? এটা কারণটা কি? এটা দিয়ে আমাদের লাভটা কি? এইটা করে পৃথিবীরই বা কি লাভ?
দেখেন, একটা শিশু, একটা বাচ্চা মেয়ে যখন জন্ম নেয়, তখন একটা বাচ্চা মেয়ের কিন্তু অনেক স্বপ্ন থাকে, অনেক আশা থাকে। তার খেলাধুলা করার বয়স, তার পড়ালেখা করার বয়স, জীবনটাকে সুন্দরভাবে গঠন করার একটা বয়স। এখন এই সময়টাতে যদি সে একটা একদম ধর্মান্ধ মুসলিম ফ্যামিলিতে জন্ম নেয় এবং তাকে যদি এই যে ইসলামের রীতি মেনে যদি তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়, বিয়ে দিয়ে দিলে তাহলে এই জিনিসটা হয় যে, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? জি 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 জি, শোনা যাচ্ছে। বিয়ে দিয়ে দিলে যে জিনিসটা হয়, সে একটা তার শারীরিক এবং মানসিক বড় বড় সমস্যা হয়। এত বড় বড় সমস্যা হয় যেগুলা আসলে কল্পনাতীত রকমের বড় সমস্যা হয়। এবং তার পেট থেকে যে বাচ্চাটা জন্ম নিবে, ধরেন 12 বছর বয়সে, সে 9 বছর বয়সে তাকে বিয়ে দিয়ে দিলেন আপনি, এবং 12 বছর বয়সে সে প্রেগনেন্ট হয়ে গেল। তার পেট থেকে যে বাচ্চাটা বের হবে, সেই বাচ্চাটা অপুষ্টিজনিত সমস্যার ভিতরে পড়বে। মায়েরও অপুষ্টিজনিত সমস্যা থাকবে, বাচ্চাটারও অপুষ্টিজনিত সমস্যা থাকবে। ভাই আমার মনে হয় যে বাংলাদেশে ভাইয়া এগুলো আসলে পালন করা হয়। 18 বছরের নিচে বাল্য বিবাহ এখন আগের থেকে অনেক কমে আসছে। হ্যাঁ, আগে থেকে সেক্ষেত্রে কমে আপনাদের আগে থেকে আমার কমে মনে হয় না আসছে। আপনাদের কিন্তু ভাই, ভূমিকা এখানে করোনা ভাই, জড়িত। আমার কথাটা একটু শেষ করতে দেন, আহ, কমে আসছে, অবশ্যই কমে আসছে, কিন্তু সেটার পেছনে অসংখ্য মানুষের অসংখ্য কাজ আছে। যেই কাজগুলা হচ্ছে কি ধীরে 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 তারা এই জিনিসগুলোর বিরুদ্ধে একটা প্রচার তৈরি করেছে। প্রচার তৈরি করার মাধ্যমে এই জিনিসটা এখন কমে আসছে, কিন্তু একেবারে শেষ হয়ে যায়নি। আমার পরিচিত অনেক ধর্মান্ধ ফ্যামিলিতে এখনো বাচ্চা মেয়েদের বিয়ে হচ্ছে। এবং কিছুদিন আগেও প্রেস ক্লাবের সামনে মুসল্লিরা একটা ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল যে সুন্নতি বাল্য বিবাহের বৈধতা চাই। মাতুব্বর ভাই, ছবিটা যদি আপনার কাছে থাকে হ্যাঁ, প্লিজ দেখান ভাই। আমি ছবিটা দেখাচ্ছি। হ্যাঁ, আমি ছবিটা দেখাচ্ছি, আপনি বলতে থাকেন। না কিন্তু সেটা তো আসলে ভাইয়া একটু করোনা ভাই, বাংলাদেশ আপনার সরকার। কথাটা একটু শুনে নেন করোনা ভাই, একটু শুনে নেন। তো যেমন ধরেন, এই জিনিসটা কিন্তু ইসলামে সম্পূর্ণ হালাল, সম্পূর্ণ বৈধতা দেয়া হয়েছে যে বাচ্চা মেয়েদেরকে আপনি বিয়ে দিতে পারবেন। আপনি যদি চান তাহলে আপনার বাচ্চা মেয়েকে আপনি বিয়ে দিতে পারবেন। এখন এইটা হলে তো একটা বিরাট প্রজন্ম, এটা যদি আইনগতভাবে বৈধ হয়, বাচ্চা মেয়েদেরকে বিয়ে দেওয়াটা যদি, ধরেন বাংলাদেশে ইসলামিক শাসন যদি হয় এবং বাচ্চা মেয়েদের বিয়ে দেওয়াটা যদি আইনগতভাবে বৈধতা পায়, এই যে দেখেন প্রেস ক্লাবের সামনে কি সুন্দরভাবে সুন্নতি বাল্য বিবাহের বিরোধিতা, নবীজি উনারই বিরোধিতা, এই ব্যানার নিয়ে দাঁড়িয়ে গেছে ওলামা লীগ। এই যে দেখেন শেখ হাসিনার ছবি সহ, নৌকা মার্কায় ভোট দিন, হ্যাঁ, নৌকা মার্কায় ভোট দিন, শেখ হাসিনার ছবি সহ। দেখেন শেখ হাসিনার দলের ভিতরে এই ধরনের কিন্তু শেখ হাসিনা তো সেটা মানে নাই ভাই। শেখ হাসিনা অবশ্যই মানতেছে। তো শেখ হাসিনা তো বয়স তো কমিয়ে দিচ্ছে, 18 বছর থেকে তো কমিয়ে দিচ্ছে তো বয়স। আপনি কি জানেন না ভাই? পেপার পড়েন না ভাই? না না না, কমে দিচ্ছে সেটা তো শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে না, সব দেশের প্রেক্ষাপটেই তো বিয়ের বয়স কমে দিতে। ধরেন আমার মতে কি ভাই, কোন দেশের প্রেক্ষাপটে? জার্মানিতে তো এই ধরনের কোনো ঘটনা ঘটতেছে না। কোথায়, কে বলছে আপনাকে সব দেশের প্রেক্ষাপটে? জার্মানির ঘটনা ভাই। জার্মানি বাংলাদেশের ঢাকা থেকে প্রত্যন্ত অঞ্চলের যে পার্থক্যটা আছে, জার্মানির সাথে বাংলাদেশেরও একই পার্থক্যটা আছে ভাই। আপনি না এইমাত্র বললেন ভাই প্রত্যেক দেশই কমাই দিচ্ছে, তাহলে জার্মানি কি প্রত্যেক দেশের বাইরে? ভাই আপনি কি মানে কথা বলেন যে কথা বুঝা বলেন না বুঝা বলেন? আপনি এইমাত্র বললেন না প্রত্যেক দেশে কমাই দিচ্ছে। কোন প্রত্যেক দেশে কমাই দিচ্ছে ভাই? কমাই দিতেছে বলতে আপনি বলেছেন প্রত্যেক দেশে, আপনার কথাটা ছিল প্রত্যেক দেশে কমাই দিচ্ছে। প্রত্যেক দেশ মানে কোন দেশ বলেন? এখন ভাই প্রত্যেক দেশ বলতে মনে করেন যে বাংলাদেশ, তারপরে হচ্ছে আপনার ইন্ডিয়া, তারপরে হচ্ছে আপনার কঙ্গো। প্রত্যেক দেশ মানে তিনটা দেশ না, দুইটা দেশ বা তিনটা দেশ? আরো অনেক দেশ আছে, সেগুলোর কথা মনে নাই, পেপারে অবশ্যই ইন্ডিয়াতে মানে বাল্য বিবাহের বৈধতা দেয়া হচ্ছে, সেটার একটা রেফারেন্স দেন তো ভাই। বাল্য বিবাহের বৈধতা দেওয়া হচ্ছে সেটা আমি বলি নাই, মানে বাল্য বিবাহের বয়স কত কমায় দেওয়া হয়েছে দেখান তো ভাই, কত কমায় দেওয়া হয়েছে দেখান তো ভাই। বিয়ের বয়স ভাই 16 করা হয়েছে ভাই। একটু দেখান আমাকে, রেফারেন্সটা দেখান। বলতে ভাই আমার রেফারেন্সটা একটু খুঁজতে হবে ভাই। তাহলে আপনি রেফারেন্স ছাড়া কেন মিথ্যা কথা কেন বলেন ভাই? মিথ্যা কথা কেন বলবো আমি? আপনি দেখান, রেফারেন্সটা দেখান যে রেফারেন্স দিচ্ছি ভাই। রেফারেন্স দিতে ভাই আমি একটা কথা বলি ভাই। হ্যাঁ, এখনই আমার মতে ভাই বাল্য বিবাহ মানে আসলে বিয়েটা আগে করাই ভালো, বুঝছেন? আগে না করলে ভাই। করোনা ভাই, আপনার মত কি জানতে চাইনি তো। করোনা ভাই একটু থামেন, আলোচনাটা একেবারে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। কথার মাঝখানে আপনি কথা বলছেন এবং নতুন নতুন কথা বলছেন, এটা ঠিক হচ্ছে না। আপনি একটু কথাগুলো শুনুন একটু। আচ্ছা ভাই, আমরা আসলে মানে বিয়ে টপিকটা অনেক আমি আসলে এই টপিকে কথা বলতে আসিনি। করোনা ভাই, আপনি একদম করোনার মতোই আচরণ করছেন। এই যে দেখেন, আপনি আমার কথা শেষই করতে দিলেন না, মাঝখানে কথা বলে বসলেন এবং আপনি নিজেকে মিউটও করছেন না। একটু নিজেকে মিউট করে রাখেন, আমার কথাটা শুনে নেন। একটু মিউট করুন নিজেকে। হ্যাঁ, থ্যাংক ইউ। এবং কথা শুনুন, বুঝুন, এরপরে কথা বলুন। এবং কথা বলার সময় অবশ্যই খেয়াল রাখুন যে প্রসঙ্গটা ঠিক রাখছেন কিনা।
এটা বুঝে এরপরে কথা বলুন। তো আসিফ ভাই একটা জিনিস বলতে চাচ্ছিল, একটা পয়েন্ট মেক করতে চাচ্ছিল, এটা একেবারে কোন থেকে কই যে হারায় গেল, মানে সেটা বোধহয় আল্লাহ মাহবুদও জানে না। এনিওয়ে, প্রসঙ্গে ফিরাই দিচ্ছি যে বক্তব্যটা ছিল এরকম যে বাল্য বিবাহের মানে মূল প্রশ্নটা ছিল আমাদের লাভটা কোথায়। তা আসিফ ভাই তখন বলছিলেন যে বাল্য বিবাহ যে হচ্ছে, এই যে বাল্য বিবাহের পক্ষে এই যে আন্দোলন হচ্ছে, এবং শুধু আন্দোলন না ভাই, আমি আরেকটা ছবি দেখাই আপনাদেরকে এবারে, তাহলে ছবিটা আপনার লাভের টপিকটা চলে আসে না ভাই। ভাই লাভের টপিকই তো বলছে, আপনার মতো করে তো উত্তরটা দেবে না তাই না, ওনার মতো করে তো একটু উত্তরটা দিতে হবে তাই না, নাকি নাকি আপনি যেভাবে চাচ্ছেন ওভাবেই উত্তরটা এক কথায় একটা নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরটা দিয়ে দিবে। একটু শোনেন, একটু ধৈর্য ধরেন। আর যদি ট্রেন ছুটে যায়, প্লেন ছুটে যায়, এরকম যদি তাড়া থাকে, কানেক্টিং ফ্লাইটের অপেক্ষা থাকেন, তাহলে ধরে ফেলেন, কারণ মিস করার সম্ভাবনা আছে সেটা। আচ্ছা, আমি একটু দেখাই, এই পরের ছবিটা একটু দেখাই। এই যে দেখেন একজন, আমি একটু আর একটু জুম করে দেখাই জিনিসটা, আপনারা বুঝতে পারবেন। বাল্য বিবাহের বিপক্ষে কথা বলতে গিয়ে কি অবস্থা হয় দেশে, সেটা একটু আপনাদেরকে দেখাই। ভাই আমি নিজে ভাই 2টা বাল্য বিবাহ ঠেকাইছি ভাই, ট্রিপল লাইনে ফোন দিয়ে ভাই। একটু শোনেন, আলহামদুলিল্লাহ একটু শোনেন, ধৈর্য ধরে একটু শোনেন। বিষয় দিয়েছে কি, আপনাকে শিরোচ্ছেদ করা প্রসঙ্গে, মানে কি ভদ্রতার সহিত চিঠি দিয়েছে, চিঠিতে তারিখ দিয়ে শুরুতে লেখা আপনাকে শিরোচ্ছেদ করা প্রসঙ্গে, এরপরে নাম ধরে বলছে, তার নামটা ধরে ডেকে তাকে বলছে, সম্বোধন করে বলছে, বেশ কিছুদিন থেকে আপনি এলাকায় নতুন ফিতনা কায়েম করতে চেষ্টা করছেন। আশেপাশের ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষা না দিয়ে তাদেরকে নাচ গানের অনুষ্ঠান করে বিলাল্লাপনা শিখাচ্ছেন। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে কথাটা আপনার বেলায় যথার্থভাবে প্রযোজ্য। আপনি এলাকায় বিধর্মীয় রীতিনীতি প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছেন। আপনাকে এখন আমাদের ইহুদি নাসারাদের এজেন্ট বলে মনে হয়। আপনাকে বাল্যবিবাহ, জঙ্গিবাদ, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে বড্ড বাড়াবাড়ি করছেন আপনি। আপনার উদার শয়তানি চিন্তা চেতনা এবং অন ইসলামিক সমাজ ভাবনা আপনার মধ্যে সীমাবদ্ধ রাখলে আপনার মঙ্গল হবে। দেখুন অমুক সাহেব, বাল্য বিবাহ নিয়ে কথা বলা ধর্মের সাথে সাংঘর্ষিক, অথচ আপনি দীর্ঘদিন থেকে বিভিন্ন স্কুলে আপনার ফাউন্ডেশনে গিয়ে বাল্য বিবাহ নিয়ে প্রচারণায় মেতেছেন। আপনাকে সাবধান করে দিচ্ছি, বাল্য বিবাহ নিয়ে কথা বলতে আসবেন না। জঙ্গিবাদ নিয়েও আপনার অনেক মাথা ব্যথা দেখছি। আমাদের মনে হয় আপনি একজন নাস্তিক টাইপের মানুষ। পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠা হোক, তা আপনাদের মতো নাদান কুলাঙ্গার ইসলাম বিদ্বেষী লোকজন চায় না বলেই পশ্চিমা বিশ্বের তালে তালে আপনারা আমাদের জঙ্গি হিসেবে চিহ্নিত করার ব্যর্থ চেষ্টা করছেন যুগে যুগে। তবে আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি, জঙ্গিবাদ নিয়ে পুনরায় এলাকায় কোনো সভা সমাবেশ বা প্রচার প্রচারণা করলে আপনার ভাগ্য হবে ওই সব মুরতাদদের মতো যাদের ইতোমধ্যেই কতল করে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। একটা কথা বলবেন, জঙ্গিবাদ বলতে আপনি কি বোঝেন? আরে ভাই, একটা চিঠি পড়ছি, সেটার মাঝখানে জঙ্গিবাদ বলতে কি বুঝেন ভাই? আপনি এইভাবে আলোচনা করলে আলোচনাটা করবো কিভাবে ভাই? এটা একটা কথা, এটা একটা কথা ভাই। ভাই জঙ্গিবাদ বলতে আমরা কি বুঝি এটা আপনাকে পরে বোঝানো হবে, একটু ধৈর্য ধরেন, অপেক্ষা করেন, এটা শেষ হোক। আচ্ছা ভাই, আমি খুবই সরি, বাল্য বিবাহ টপিকটা ভাই বাদ দেন, ধরেন আপনারা না কেন বাদ দিবেন ভাই? আমরা জিততে চাই না তো ভাই, আমরা কথাটা বলতে চাই। হ্যাঁ, জেতার দরকার নেই আমার। আপনি জিতছেন, আমি জেতার কথা না, আপনি জিতছেন, সাথে আমি আপনি সহমত। জিতেছেন ভাই, আপনি জিতেছেন। আপনার এই যে এটা পড়তে দেন, মাতব্বর ভাই, এটা আমি পড়তে আপনার শেষ সাথে করতে দেন। সহমত। ধৈর্য ধরে চুপ করে শুনেন ভাই, ধৈর্য ধরে চুপ করে শুনেন ভাই, ধৈর্য ধরে চুপ করে শুনেন প্লিজ। কি একটা অবস্থা। আচ্ছা, এই যে দেখি আমরা এরপরে যা ওই লাইনটা আবারও পড়ি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন। তবে আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি, জঙ্গিবাদ নিয়ে পুনরায় এলাকায় কোনো সভা সমাবেশ বা প্রচার প্রচারণা করলে আপনার ভাগ্য হবে ওই সব মুরতাদদের মতো যাদের ইতিমধ্যেই কতল করে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনার জন্য জাহান্নামের একটা কক্ষ বুকিং দিয়ে রেখেছি আমরা। আপনাকে সতর্ক করছি, জঙ্গিবাদ, বাল্য বিবাহ নিয়ে কথা বলবেন না, প্রচার প্রচারণা চালাবেন না, নইলে এর ফল হবে ভয়াবহ। সাবধানকারী সদস্য, আনসারুল্লাহ বাংলাদেশ, পাবনা। এই যে লোকটাকে যে চিঠিটা পাঠিয়েছে, আমি তার নামটা বললাম না, কিন্তু তিনি আমাদের লাইভে অসংখ্যবার কমেন্ট করেছেন নাস্তিকদের বিরুদ্ধে। আমাদেরকে বলেছেন নাস্তিকরাও রাবিশ, নাস্তিকরাও অনেকবার বলেছেন। মানে উনি নিজে মোটেই কিন্তু নাস্তিকতার চর্চা করতে গিয়ে এই জিনিসগুলো করেননি। এই যে আচ্ছা, এটা বোধহয় আসিফ ভাই একটু পরে বলবেন। তো হ্যাঁ, শেষ করেন, আপনার কথাটা শেষ করেন। হ্যাঁ, এখন এই যে আপনিও যে বাল্য বিবাহের বিরোধিতা করছেন, ধরে নিলাম যে আপনি বাল্য বিবাহের বিরোধিতা করছেন, কিন্তু সেটা সমাজে ধর্মের নামেই প্রতিষ্ঠিত করা হচ্ছে। এই পয়েন্টটা আমি একদম শেষে গিয়ে আবারও ফিরে আসবো এই জায়গা থেকে, যে ধর্মের নামেই বাল্য বিবাহটা প্রতিষ্ঠিত করা হচ্ছে এবং সেখানেই রয়েছে আমাদের ওই স্বার্থটা, সেটা আমি একটু পরে বলবো। আসিফ ভাই, আপনি মাতু ভাই, আপনার মনে আছে কিনা, এই যে করোনা ভাই কিন্তু একটু আগে আমাদেরকে বললেন ভারতে নাকি বয়স কমানো হচ্ছে। আপনারা সবাই শুনেছেন, তার আগে তিনি বলেছিলেন প্রত্যেকটা দেশেই নাকি বয়স কমানো হচ্ছে, মেয়েদের বয়স, বিয়ের বয়সটা কমিয়ে দেওয়া হচ্ছে। আমি যে নিউজটা দেখাচ্ছি, সেই নিউজে দেখা যাচ্ছে আর 18 বছরে বিয়ে নয়, মহিলাদের বিয়ের ন্যূনতম বয়স বাড়াতে চলছে মোদী সরকার, বাড়াতে।
বাড়াতে চলছে মোদী, 18 তো নাই, আরো বাড়াতে চলছে মোদী সরকার। এটা নিয়ে আলোচনা হচ্ছে যে 18 থেকে আরো বাড়িয়ে দিবে। দেখেন এখানে নিউজটাতে কি লেখা, ভারতে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ভাই সেটি খুব ভারতের শীঘ্রই ভারত- বেড়ে যেতে পারে এমনই ভারতের ইঙ্গিত দিলেন। রাজনৈতিক পরিবেশ এক এক রকম তো ভাই মনে করেন আমি তো যে- কথা বলছি ভাই, আমি তো একটা রেফারেন্স দেখাচ্ছি ভাই, আপনি মাঝখানে কি কথা বললেন তো আমারটা দেখানো যাবে না ভাই। আপনি একটু আগে দাবি করলেন যে ভারতে নাকি 18 থেকে কমিয়ে 16 করা হয়েছে, কিন্তু আমরা ভাই, নিউজে দেখতে বাল্যবিবাহের পাচ্ছি। সাথে আমি আপনার সাথে সহমত ভাই ভাই। ভাই আপনি মিথ্যা তথ্য দিয়েছেন, তো সেটা আমাদেরকে প্রুফ করতে হবে না যে আপনি মিথ্যা তথ্য। সেজন্য আমি খুবই সরি। না না, এখানে মিথ্যা ঠিক আছে। তথ্য দিয়ে আপনি যদি পার পেয়ে যান যে আমি যা ইচ্ছা তাই বইলা ফেললাম, বললাম কাকের ঠ্যাং বকের ঠ্যাং ইত্যাদি একটা কিছু বইলা ফেললাম, আমার মুখে আসছে বইলা ফেললাম, এবং আমরা যদি সেটা ধরিয়ে না দিই তাহলে আমাদের দর্শকরা তো ভুল একটা মেসেজ করলো, তাই না ভাই? আচ্ছা, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি ভাই, আপনারা সবাই আসিফ ভাইয়ের কথা মেনে চলেন। না আমার আমি কথা সেটা আমার ভুল কথা তো বলতে মানতে চাই। হবে না তো, আমার কথা মানতে হবে না তো, যেই তথ্য আমি তো প্রমাণ, বললাম ভাই, কথা বললাম তো। আরে ভাই তথ্য প্রমাণ যেটা বলবে আমরা সেটাতে মানবো, আমার কথা কেন মানতে যাবেন? প্রমাণ আমাদের কাছে যদি রেফারেন্স থাকে, আমাদের কাছে যদি পত্রিকার নিউজ আর্টিকেল থাকে, তাহলে সেটার কথা মানবেন আপনারা, আমার কথা কেন? আমি কে? আমি আসিফ মেদিন তো কেউ না। ধর আসিফ মেদিনের কথা কেন মানতে হবে আপনাদের? পাগল নাকি আপনি? আমি আপনাকে নিউজ দেখাচ্ছি, নিউজে যেটা বলতেছে সেটি খুব আচ্ছা, শীঘ্রই। দর্শকবৃন্দরা, আপনারা সবাই নিউজের আসলে ভাই আসলে হলুদ সাংবাদিক ভরে গেছে তো সব জায়গায়, সেজন্য আসলে আমি আপনার কথাটা বললাম। ভাই আপনি আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাদেরকে সেই রেফারেন্সটা একটু দেখান যেখানে বলা হয়েছে যে ভারতে 18 থেকে 16 করে দেওয়া হচ্ছে বিয়ের বয়স। আসলে ভাই, আমার মনে হয় উনি ওইটাকেই হলুদ সাংবাদিক বলেছেন, মানে এই ভুল কথাটা হয়তো উনি যেখান থেকে শুনেছেন ওইটাকেই বোধহয় হলুদ সাংবাদিক বলছেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এটা একটু শেষ করি যে দেখেন এটা কিন্তু শীঘ্রই বেড়ে যেতে পারে এমনই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। উনি বলছেন, এই যে দেখেন এই নিচে যে জিনিসটা বলা আছে যে 2006 সালে এই বাল্যবিবাহ প্রতিরোধ আইনটা আসে, যদিও মহিলাদের ন্যূনতম বয়স 18 বছরই রাখা হয়। এবার এই ন্যূনতম বয়স সীমাই বাড়াতে পারে মোদী সরকার, মানে মোদী সরকার এটা আরো বাড়াচ্ছে, হয়তো 18 থেকে 21 হয়ে যেতে পারে মহিলাদের বিয়ের বয়সটা। কিন্তু ওনারা বলছেন যে এটা নাকি প্রত্যেক দেশে নাকি কমিয়ে দিচ্ছে, 18 থেকে নাকি কমিয়ে দিচ্ছে, কিন্তু আমরা বাস্তবে দেখতেছি 18 আরো বাড়ায় দিচ্ছে। এখন উনি প্রত্যেক দেশ বলতে কি? জি ভাই, আপনি মিউট হয়ে গেছেন বোধহয়। না, না, আমি সরি আমার এটা মিউট হয়ে গেছিল, আমি ভুল করে মিউট করে দিচ্ছি স্ক্রিন শেয়ারটা। প্রত্যেক দেশ বলতে উনি কি বোঝাচ্ছেন এটা বলছেন? প্রত্যেক দেশ বলতে উনি কি বোঝালেন আমি তো না আসলে বুঝলাম না, যে প্রত্যেক দেশ মানে তো সব দেশেরই হওয়ার কথা এমন কি? মাতুবুর ভাই, সবচেয়ে মানে বিরাট ব্যাপার হচ্ছে খোদ সৌদি আরবে এখন বাল্যবিবাহ এখন আইনত দণ্ডনীয় অপরাধ, মানে ইসলামের। করোনা ভাই আপনি আমাকে একটু কথা বলতে দেন, আপনাকে তো আবার সুযোগ দেওয়া হবে, একটু অপেক্ষা করেন, আমাকে কথাটা শেষ করতে দেন। খোদ সৌদি আরবে এখন মাতবর ভাই, উনি তো বারবার মাঝখানে কথা বলছেন, উনি তো খুবই আচ্ছা, উনি বোধহয় বের হয়ে গেলেন নাকি? আচ্ছা দেখি উনি আসুক আবারও। এই যে সেই নিউজটা আসবে, হ্যাঁ বলেন কেন। খোদ সৌদি আরব এখন এই রিয়ালাইজেশনের মধ্যে আসতেছে, এই যে খোদ সৌদি আরবের যে প্রিন্স, এই যে এখনকার যে প্রিন্স, উনি মানে ইউরোপিয়ান মন মানসিকতার একজন মানুষ। হ্যাঁ, উনি মানে অনেক নতুন নতুন আইন করতেছে, আবার ইসরায়েলের সাথে সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করতেছে অনেকদিন ধরে। উনি যে নতুন ইয়াটা করেছেন যে বাল্য বিবাহ খোদ সৌদি আরবে এখন নিষিদ্ধ হয়ে গেছে বাল্য বিবাহ। দেখেন এই নিউজটাতে কি বলা আছে, নিউজটাতে কি বলা? আমিন ভাই, আমিন ভাই আমিন কে ভাই? মানে ভাই, মানে আমি আসলে আলহামদুলিল্লাহ প্রকাশ করলাম আর কি। এই যে দেখেন যে ইসলামে কিন্তু এটা সম্পূর্ণ বৈধ, এবং কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো আইন করা কিন্তু কোনো ইসলামিক দেশে করা যায় না। এই আওয়ামী লীগ সরকার কিন্তু ক্ষমতায় আসার আগে এই মানে দস্তখত করে আসছিল, সিগনেচার করে আসছিল যে তারা কোরআন হাদিস বিরোধী কোনো আইন করবে না, কিন্তু তারা কিন্তু কোরআন হাদিস বিরোধী আইন কিন্তু বাংলাদেশে আছে। এই যে বাল্যবিবাহ প্রতিরোধ আইন, এটা কিন্তু কোরআন হাদিস বিরোধী আইন। হ্যাঁ ভাই, 90% মুসলমানের দেশে তো ভাই ইসলামিক শাসনই থাকবে নাকি? নাহলে কি ভাই রাজনৈতিক ভাবে কোন দল টিকে থাকতে পারবে বলেন? না, এটা তো কোনো ভালো জিনিস তো না, তাই না? বাল্যবিবাহ ভালো জিনিস। সৌদি আরব তো ভাই 90%, 98%, 99% মুসলিমের দেশ। তারা তো ভাই মানে 100% ভাই, 100% ভাই, 100%ই বলা চলে, প্রায় অল্প কিছু নাগরিক বাদে। তাইলে এই যে দেখেন ওই দেশে তো তাইলে ভাই মানে ওরা কিভাবে তাহলে এই আইনটা করলো ভাই? কুরআন বিরোধী, তাও আবার হাদিসও না, সরাসরি কুরআন বিরোধী আইন যেটা করলো, তারা তাইলে কিভাবে এই আইনটা করলো ভাই? আমাদেরকে আচ্ছা আমি আমার কথাটা শেষ করি। শুনে নি, করোনা ভাই একটু থামেন, মিউট করেন নিজেকে, করোনা ভাই মিউট করেন, কাইন্ডলি মিউট করেন প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ।
এই যে বাল্যবিবাহের বিরোধিতা যে আমরা করতেছি, এটা আমাদের কি লাভ? এটাতে আমাদের লাভ হচ্ছে যে আমাদের পরবর্তী প্রজন্ম বাংলাদেশে যেন একটা মেয়েরও যেন বাল্যবিবাহ না হয়, এবং আমরা এই প্রচারগুলা করে যাব যতদিন পর্যন্ত বাংলাদেশে একটাও বাল্যবিবাহ হবে, একটা মেয়েরও জীবন নষ্ট করা হবে, একটা মেয়েরও শরীর শারীরিকভাবে এবং মানসিকভাবে একটা মেয়েরও ক্ষতি করা হবে, একটা মেয়েকেও 9 বছর বয়সে একটা প্রাপ্তবয়স্ক 40 বছরের বুড়ার বিছানায় তুলে দেওয়া হবে যে এখন তোমাদের বিয়ে হয়ে গেছে, তোমরা এখন সেক্স করো। সি সি সি, এইরকম জঘন্য, এরকম মানে নোংরা, এরকম বর্বর আপনি গেলে তো ভাই হবে না ভাই, এটা সরকারের দায়িত্ব নিতে হবে। ভাই, সরকার তো সব জায়গায় যেতে পারে না, সরকারের তো সীমাবদ্ধতা আছে। যদি কি ধরেন বলেন কোনো ভাই? গ্রামের আপনি সব জায়গায় যেতে পারবেন না, কিন্তু বাংলাদেশের সরকার সব জায়গায় যেতে পারবে। করোনা ভাই একটু আপনি থামেন। তো বললেন। আসিফ ভাই, করোনা ভাই তো একটু আগে বললো যে রাজনীতিতে টিকে থাকতে হলে ধর্মের বিরুদ্ধে যাওয়া যাবে না, উনি তো নিজেই বললো একটু আগে। হ্যাঁ, করোনা ভাই আপনি তো বললেন যে রাজনীতিতে 90% মুসলমানের দেশে সরকারই বা কতটুকু কি করতে পারে। 90% মুসলমান যদি বলে আমরা বাল্য বিবাহ করব, তখন সরকারের তো বলতে হবে হ্যাঁ ঠিক আছে বাল্য বিবাহ তোমরা করো। এইখানে তো কিছু করেন নাই, আপনি তো একটু আগে বললেন, আপনি তো এই যুক্তিটা দিলেন। এটাই তো ভাই রাজনীতি খেলা ভাই, এটা তো আপনার বুঝতে হবে ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমরা বুঝতেছি, দেখি তো আমরা এইখানে এগিয়ে আসতেছি যে যদি সরকার এরকম নিয়ম করেও, বাল্য বিবাহের বৈধতা দেয়ও, তারপর তখন আমরা আরো জোরে সোরে এটা নিয়ে প্রচার চালাবো যে যে দেখো সরকার কত খারাপ, সরকার এরকম একটা আইন করছে, হ্যাঁ, যে বাল্য বিবাহ করা যাবে। বাল্য বিবাহ তো ভয়ঙ্কর জিনিস ভাই। আপনারা কয়েকদিন পর একটা মেয়ে হবে, আপনি বিয়ে করছেন কিনা জানি না, আপনার একটা ছোট বোন আছে কিনা জানি না, ভাই এরকম ঘটনা যদি আপনার বোনের সাথে ঘটতো বা আপনার মেয়ের সাথে ঘটতো, তাহলে আপনি চিন্তা করেন যে সেইখানে কি ঘটনাটা ঘটতে পারতো। তার তো ভাই ভয়ঙ্কর অবস্থা হইতো, তার তো জীবনটা ধ্বংস হয়ে যেত। এই একটা মেয়েরও যেন এই ধরনের ঘটনা না ঘটে, সেটাই হচ্ছে ভাই আমাদের লাভ। আমাদের আর কোনো হুরপুরির দরকার নাই, আমাদের আর কোনো গেলমানের দরকার নাই, আমাদের আর কোনো বেহেস থেকে শরাব পানের দরকার নাই। আমাদের দরকার হচ্ছে একটা মেয়েও যেন এই সমস্যার মধ্যে না পড়ে যে তাদের বাবা মা তাদেরকে বাচ্চা বয়সে বিয়ে দিয়ে দিছে এবং রাত্রেবেলা তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে হয়েছে, কারণ রাত্রেবেলা তার ওই যে 40-50 বছর বয়সী বেডা উঠা গেছে উপরে, এবং সেই বাচ্চা মেয়েটা সেই এত লোড সামলাতে পারেনি। হ্যাঁ, এই যে ঘটনাটা যেন না ঘটে, এটাই হচ্ছে আমাদের লাভ। ঠিক আছে, এবং আমি করোনা ভাইয়ের বক্তব্য শুনতে চাবো, তার আগে আমি এই জিনিসটারই সংক্ষেপে সারমর্মটা ওনার সামনে তুলে ধরতে চাই। আজকে যে আপনি বলতেছেন করোনা ভাই যে ধর্মের কারণে, ধর্ম সবাই পালন করার জন্য বা ধর্মের এই জিনিসটা আছে জন্য ধর্মের মধ্যে আপনার সরকারও ব্যর্থ, মানুষও ব্যর্থ বাল্য বিবাহ ঠেকাইতে, বরং বাল্য বিবাহের বিরুদ্ধে কথা বললে একটা স্বাভাবিক মানুষ যে একটা উনি হয়তো দেখা যাবে যে উনি একজন মডারেট মুসলিম, একটু আগে যার চিঠিটা দেখালাম, যাকে পাঠানো চিঠিটা একটু আগে দেখালাম, উনি কিন্তু আমাদের নাস্তিকদের পক্ষের লোক না, নাস্তিক না উনি, কিন্তু উনি একটা মুসলিম হয়েও বা একটা ধরেন মুসলিম না হোক সেকুলার অ্যাটলিস্ট, মানে নাস্তিক, মানে সেকুলার না সরি, মানে মানে নির্ধার্মিক অ্যাটলিস্ট, কিন্তু নাস্তিক তো উনি না, কারণ উনি তো নাস্তিকদেরকে রাবিশ বলে বেড়াচ্ছেন। ওই মানুষটাকে আক্রমণের শিকার হতে হচ্ছে, ডেথ থ্রেট পাইতে হচ্ছে। তো এই যে এই জিনিসটা ধর্মের জন্যই কিন্তু এখনো এটা বিরোধিতা করা যাচ্ছে না বা এটাকে ঠেকানো যাচ্ছে না। আমাদের লাভটা হচ্ছে আমরা যদি এটা প্রতিষ্ঠা করতে পারি যে এটা যে খারাপ জিনিস, এটা যদি মানুষের মাথার মধ্যে প্রতিষ্ঠা করতে পারি, মগজে ঢুকাই দিতে পারি, আজ থেকে এরকম 30-40-50 বছর পরে তারাও গিয়ে সৌদি আরবের মতো আইন করবে যে না, মোটেও একটা বাচ্চাকে বিয়ে করা, ধর্মে থাকুক না থাকুক, করা যাবে না। এইটাই হচ্ছে আমাদের লাভ। করোনা ভাই, আপনার কি কোনো বক্তব্য আছে এই বিষয়ে, পার্টিকুলারলি এই বিষয়ে? করোনা ভাই মিউট করে কথা বলছেন বোধহয়, আনমিউট করে কথা বলেন কাইন্ডলি। করোনা ভাই হয়তো মিউট করে কথা বলছেন একা একা, তীব্র আলোচনা চলছে ওখানে হয়তো না। আচ্ছা, শুধু একটা উদাহরণ ছিল এটা, আসিফ ভাই যেটা বলেছেন, উদাহরণটা হচ্ছে যে এই যে বাল্য বিবাহটা ধর্মের নামে করা হচ্ছে, এটা একটা উদাহরণ মাত্র। আপনারা সার্চ করুন ফেসবুকে বা ইউটিউবে, হাজার হাজার মুমিন মুসলমান বাল্য বিবাহের কত কত ভালো দিক আছে সেগুলো বলে বেড়াচ্ছে, 4টা মেয়েরে বিয়ে করলে কত কত ভালো দিক আছে সেগুলো বলে বেড়াচ্ছে তারা। সেইগুলো এই যে এই মানুষগুলো যতদিন পর্যন্ত বলছে ততদিন পর্যন্ত তো সমাজ পাল্টাবে না। আমরা যদি না বলি, আমাদের লাভটা এই জায়গাতেই যে সমাজটা পাল্টে যাবে, এবং ইনফ্যাক্ট এটা আমাদের লাভ না, ইনফ্যাক্ট এটা আপনাদের লাভ। এখন আপনার কাছে এই জিনিসটা অবাক করার মতো কেন মনে হচ্ছে জানেন? কারণ হচ্ছে আপনি হয়তো ছোটবেলা থেকে এরকম মানসিকতা নিয়ে বড় হয়েছেন যে লাভ ছাড়া কোনো কিছু হয় না, বা উদ্দেশ্য ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না।
এরকম একটা হয়তো মাইন্ডসেট নিয়ে আপনি বড় হয়েছেন ছোট থেকে, যে আচ্ছা উনি হয়তো নেটওয়ার্কের সমস্যা হলো, উনি আবারও যুক্ত হবেন। আপনি হয়তো এইরকম অবস্থা নিয়ে বড় হয়েছেন যে কেউ কাউরে একটা পানি দিব, একটা ক্ষুধার্ত একটা কুকুরকে পানি দিব, একটা ক্ষুধার্ত একটা মানুষকে পানি দিব, বা একটা গাছ মরে যাচ্ছে একটু পানি ঢেলে দিব, তার আগে আপনি ধর্মগ্রন্থ খুঁজে আসেন, আচ্ছা দেখি তো এটার ফায়দাটা কি, সুবহানাল্লাহ, অথবা বলে জয় শ্রীরাম বলে টলে, যেহেতু ওইটার ফায়দা আছে সেহেতু আপনি ওই কাজটা করেন। মানে আপনারা ফায়দা ছাড়া কোনো কাজ করতে হয়তো ছোটবেলা থেকে শেখেন নাই, এই জন্য হয়তো শুনে অবাক লাগে যাচ্ছে এই মানুষগুলো সিরিয়াসলি নিজের কোনো ফায়দা ছাড়াই এগুলো করতেছে, সিরিয়াসলি, হয়তো এই কারণে আপনার মাথার মধ্যে আজ পড়ে। এই ছাড়া মানে এরকম চিন্তা হওয়ার কথা না যে উদ্দেশ্য ছাড়া কেন এই কাজটা করে। আসিফ ভাই এই টপিকে আরো কিছু বলতেন নাকি পরের জনের কাছে? আরেকটা কথা বলে দিই যে এই যে যেমন ধরেন রাজা রামমোহন রায় যখন সতীদাহ প্রথার বিরুদ্ধে যখন সোচ্চার হয়েছিলেন, বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ আইন সম্পর্কে নিয়ে এটা নিয়ে সোচ্চার হয়েছিলেন, তখনও কিন্তু তাদেরকে দৌড়ানি দেওয়া হয়েছিল। মৌলবাদী হিন্দুরা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নাস্তিক আখ্যা দিয়ে দৌড়ানি দিয়েছে কয়েকবার, হ্যাঁ, মানে মারার জন্য দৌড়ানি দিয়েছে কয়েকবার। এরকম যুগে যুগে তো অসংখ্য ঘটনা ঘটেছে। এখন তাদের কি লাভ হয়েছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যক্তিগতভাবে কি লাভ হয়েছে, বা রাজা রামমোহন রায়ের ব্যক্তিগতভাবে কি লাভ হয়েছে, বা বেগম রোকেয়ার ব্যক্তিগতভাবে কি লাভ হয়েছে? মেয়েরা পড়লে, মেয়েরা স্কুলে গেলে বেগম রোকেয়ার তাতে কি আসলো গেল? না ভাই, ব্যক্তিগত ভাই কারোরই হয়তো কোনো লাভ হয় নাই, আমাদেরও কোনো ব্যক্তিগত আমরা টাকা টোকা পাই না ভাই। হ্যাঁ, লস হয়েছে কিন্তু অনেক কিছু। হ্যাঁ, লস হয়েছে অনেক কিছু, আমাদের পয়সা খরচ করে সময় নষ্ট করতে হয়, আমাদের বইপত্র পড়তে হয়, আমাদের অনেক মানে পড়ালেখা করতে হয়, অনেক ব্যস্ত থাকতে হয়, ব্যস্ততার মাঝখানে আমাদের এই কাজগুলো করতে হয়, এই লস হয়েছে। লসের হিসাব দিতে গেলে তো অনেক বড় হিসাব হয়ে যাবে, কত টাকা অনেক বড় ভাই। এই মুহূর্তে হয়তো আমরা ভাই একটা টঙের দোকানে বসে থাকতাম, এই মুহূর্তে হয়তো আমরা বন্ধুদের সাথে হয়তো ওই যে সন্ধ্যাবেলা আড্ডা মারতাম হয়তো। না, এই যে প্রত্যেকদিন এই কয়েক ঘন্টা যদি আমরা কাজ করতাম, ইউরোপে আপনি নিশ্চয়ই জানেন যে ইউরোপে ঘন্টা প্রতি টাকা দিবে আপনাকে, আপনি যে কোনো জায়গায় কাজ করলে আপনার মানে মিনিমাম বেতনই 10 ইউরোর বেশি তো আপনি পাবেনই, মানে 20 ইউরো, 30 ইউরো, 40 ইউরো পর্যন্ত পাইতে পারেন, হ্যাঁ, 50 ইউরো পর্যন্ত আপনি পাইতে পারেন আপনার যদি সেরকম যোগ্যতা থাকে। তাহলে প্রতিদিন এই যে কয়েক ঘন্টা হিসাব করলে তো দেখা যায় যে আমাদের টাকার পাহাড় হয়ে যেত এতদিনে, তাই না? হ্যাঁ, নিঃসন্দেহে। মানে মিনিমাম ওয়েজেস যেটা ইউরোপে তো 10 ইউরোর নিচে তো কোথাও হচ্ছে বেতন দেয় না বা দিতে পারে না, সেই রেটে কাজ করলে তো ভাই অনেক কিছু হয়ে যেত। যত ঘন্টা লাইভ আছে আমাদের